আজকের ভিডিওতে আমরা প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 2 নম্বরের কোশ্চেনগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর মডেল সেট কোশ্চেনের 1 মার্কের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এই 2 নম্বর মডেল কোশ্চেন পেপারের কী করব, শুধুমাত্র 1 নম্বর কোশ্চেনের সমাধানগুলো করব। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তার আগের ভিডিওটা গিয়ে দেখো এবং শর্ট কোশ্চেনগুলো খাতাতে নোট করে নাও। তোমাদের কাছে আরও একটা অনুরোধ, যারা নিয়মিত এই চ্যানেলটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিও শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা, সেই প্রথম প্রশ্নতে আমাদের বলেছে যে প্রথম প্রশ্ন বলেছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য যদি নিয়োজিত করে, তবে লভ্যাংশ তাদের মধ্যে কী অনুপাতে বণ্টিত হবে। মানে 5,000 টাকা 9 মাসের জন্য আর 6,000 টাকা 5 মাসের জন্য যদি দেওয়া হয়, তবে তারা লাভের যে অনুপাতটা সেটা কত হবে, মানে তারা কি অনুপাতে লাভ পাবে সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। এই ধরনের ছোট প্রশ্নগুলো করার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে প্রদত্ত টাকার পরিমাণ ইন্টু সময় ইস্টু দ্বিতীয় জনের প্রদত্ত টাকার পরিমাণ ইন্টু সময়, এটা যদি করি তাহলে আমরা কি লাভের অনুপাতটা বের করতে পারবো। তাহলে অমল 5,000 টাকা 9 মাসের জন্য দিয়েছিল, সেজন্য 5,000 গুণিত 9, আর ফতিমা হচ্ছে 6,000 টাকা 5 মাসের জন্য দিয়েছিল, তাই 6,000 গুণিত 5। এই হচ্ছে তাদের লভ্যাংশ, মানে লভ্যাংশ পাওয়ার যে অনুপাত, সেই অনুপাত বের করার নিয়ম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো যে 5 নং 45,000 ইস্টু এটা হয়ে যাবে 5 6 30,000। তাহলে এখান থেকে আমরা 1,000 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে 45:30, 15 দিয়ে ভাগ করলে এটা হবে 3:2। তাহলে এখানে যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান এ, যে তাদের যে লভ্যাংশটা সেটা 3:2 অনুপাতে বণ্টিত হবে। এবার বলেছে 2 নম্বর প্রশ্নতে যে 3√19 এবং 5√p এরা যদি সদৃশকরণী হয়, তাহলে পি এর মান কত হবে। মনে রাখতে হবে যে সদৃশকরণী তাদেরকে বলা হয় যদি এই রুটযুক্ত সংখ্যাটা সেম থাকে। তাহলে এখানে যদি √19 থাকে, তাহলে এখানে √p এর জায়গাতে √19 থাকতে হবে। তার মানে রুটের ভিতরে যে পি দেওয়া আছে সেই পি এর মান কত হবে, সেটা হচ্ছে ধনাত্মক 19। অর্থাৎ আমরা √19 হবে না, কারণ এখানে তো অলরেডি রুট আছেই। তাহলে পি এর মানটা কী হবে, প্লাস মাইনাসও হবে না, কারণ প্লাস হলে সত্য, মাইনাস হলে রুটের ভিতরে মাইনাস হলে সেটা কী হয়ে যায়, কাল্পনিক সংখ্যা হয়ে যায়। তাহলে বি নাম্বার অপশান হবে না। সি নাম্বার অপশানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে রুটের ভিতরে যদি 19 থাকে, তবে এরা দুজন কী হবে, সদৃশকরণে হবে। তাহলে সদৃশকরণী হতে গেলে আমাদের অপশান হচ্ছে কোনটা, সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যেটা দিয়েছে 3 নম্বর, বলেছে আর ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত একটা অপরটির কেন্দ্রগামী হয়, তবে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। আমরা তাহলে দুটো বৃত্ত আঁকছি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে অপর বৃত্তের উপর, আর ডান দিকের বৃত্তের কেন্দ্রটা আবার এর উপরে। এদের যে সাধারণ জ্যা সেটা হচ্ছে এটা। তাহলে এই সাধারণ জ্যায়ের আমাকে কি করতে হবে, দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমি এটাকে এ বি ধরছি, আর এই বিন্দুটা যদি সি হয়, এই বিন্দুটা যদি ডি হয়, তাহলে টোটাল সিডি হচ্ছে কত একক হবে, আর একক। এবারে টোটাল সিডি যদি আর একক হয়, তাহলে মাঝের এই বিন্দুটাকে আমি ও ধরে নিলাম, তাহলে সি ও এই অংশটা কত হবে, r/2, তাই না। আবার এ সি এই অংশটা কত হবে, এটা হবে হচ্ছে আর একক। তাহলে এখান থেকে আমাদের এ ও বের করতে হবে। তাহলে এ ও সমান সমান কত হবে, √AC তার স্কোয়ার মাইনাস হচ্ছে কত, সিও তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের মান কত পাওয়া যাবে, r² মাইনাস r² কত 4। তাহলে এটার লসাগু কত হয়ে যাচ্ছে, উপরে হবে হচ্ছে 4r² মাইনাস r² কত 4। তাহলে এর মান হচ্ছে আমাদের কত পাওয়া যাচ্ছে, যে উপরে পাওয়া গেল হচ্ছে রুটের মধ্যে 3r², আর নিচে 4কে রুটের বাইরে বের করলে 2 হয়ে যাবে। তার মানে এটা আমাদের অ্যান্সার হলো কত, √3r/2। এটা হচ্ছে কতটা, এ থেকে ও পর্যন্ত। তাহলে টোটাল এ বি এর মান যদি জানতে হয়, তাহলে এ বি এর মানটা কত হবে, এই অংশটাকে কি করতে হবে, আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইন্টু 2 করলে আমাদের উত্তর পাওয়া গেল কত, √3r। তাহলে এখানে যে অপশানটা সি নম্বরে আছে সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে করব কি 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটা তোমাদের বইয়েরই প্রশ্ন দেওয়া আছে, এটা 24 নম্বর চ্যাপ্টারে তোমরা দেখতে পাবে, এটা শর্ট কোশ্চেনে।
যে কস অফ কত দেওয়া আছে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন অফ হচ্ছে 50 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে এর মান কত। আমি প্রথমেই কি করলাম 40 ডিগ্রি প্লাস থিটাকে আলফা ধরে নিলাম, তাহলে এখান থেকে থিটা এর মান পেয়ে গেলাম কত আলফা মাইনাস 40 ডিগ্রি। এবার যে প্রদত্ত প্রশ্নটা সেটা আমরা টুকে নিচ্ছি, তাহলে কস ব্র্যাকেটে দিয়েছে 40 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমরা আলফা ধরে নিচ্ছি, তাহলে কস আলফা মাইনাস সাইন ব্র্যাকেটের মধ্যে 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত আলফা মাইনাস 40 ডিগ্রি, এই হচ্ছে আমাদের মান। তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল এটা কস আলফা মাইনাস সাইন ব্র্যাকেট কত ডিগ্রি হচ্ছে এটা 50 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস মাইনাসে প্লাস 40 ডিগ্রি। তাহলে আমাদের এটা পাওয়া গেল কত কস আলফা মাইনাস সাইন ব্র্যাকেটের মধ্যে 50 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি মাইনাস কত আলফা, তাহলে এটা হয়ে গেল কত কস আলফা মাইনাস কস আলফা। কস আলফা কেটে গেলে আমাদের উত্তর কত পাওয়া গেল 0। তাহলে এর হচ্ছে উত্তর কোনটা অপশান বি। তাহলে 4 নম্বর যে প্রশ্ন তার উত্তর আমরা পেয়ে গেলাম কি অপশান বি। এবারে করব হচ্ছে আমরা 5 নম্বর প্রশ্ন। বলছি একটি ঘনকের যদি ঘনফল এক্স হয়, সমগ্র তলের ক্ষেত্রফল যদি ওয়াই হয় আর কর্ণ যদি জেড হয়, তাহলে ওয়াই জেড বাই এক্সের মান কত। তাহলে এই প্রশ্নটা করার জন্য আমরা কি করব, যে একটি ঘনকের বাহুকে আমরা ধরে নিচ্ছি কত, যে বাহু সমান সমান ধরে নিলাম যে ছোটো হাতের এ, তাহলে ঘনফল বলেছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এ কিউ। সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে ওয়াই, তাহলে ওয়াই কত হবে 6a স্কোয়ার। আর কর্ণ বলেছে জেড, তাহলে কর্ণ কত হবে √3a। ব্যাস প্রত্যেকটা ভ্যালু আমরা লিখে নিলাম। এবারে যেটা দিয়েছে যে ওয়াই জেড বাই এক্স এর মান কত, প্রত্যেকটা মান বসে নিই। ওয়াই এর মান হচ্ছে কত 6a স্কোয়ার ইন্টু কত √3a বাই হচ্ছে এ কিউব। এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কাটলে এ পড়ে থাকলো, এর সাথে এ কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার পাওয়া গেল কত 6√3। তাহলে এখানে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। এবারে দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নতে আমাদের যা দেওয়া আছে যে 1 3 4 5 7 4 এই সংখ্যাগুলির গড় হচ্ছে এম। গড় এম মানে সংখ্যাগুলোকে কি করতে হবে যোগ করতে হবে, যোগ করে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 3 4 5 7 4 সবগুলোকে আমরা যোগ করে দিলাম, যোগ করে মোট কটা সংখ্যা আছে 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই গড়ের মান হচ্ছে কত এম। তাহলে গড় বের করতে গেলে কি করতে হয়, যতগুলো সংখ্যা আছে সেগুলোকে যোগ করতে হয় এবং যোগ করে সেই যোগফলকে প্রদত্ত যে সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত 1 আর 3 4, 4 আর 4 8, 8 5 13, 13 আর 7 হচ্ছে কত 20, 20 আর 4 24, 24কে 6 দিয়ে ভাগ সমান সমান কত এম। তাহলে অতএব 6 দিয়ে 24কে কাটলে কত হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা এম এর মান পেয়ে গেলাম কত 4। এবারে এখানে কিছু সংখ্যা দিয়েছে, বলেছে এই সংখ্যাগুলির গড় হচ্ছে m-1। তাহলে এই সংখ্যাগুলোকে আবার যোগ করি, 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 3 প্লাস পি, মানে এই যে সংখ্যাগুলো কতগুলো আছে 1 2 3 4 5 6 7টা, তাহলে 7 দিয়ে আমরা কি করব ভাগ করে দেব। এই গড়ের মান আমাদের বলে দিয়েছে কত m-1। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে 7টা সংখ্যা দেওয়া আছে 7 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে ভাগ করে আমরা যেটা পেলাম সেটা কত দেখো, সেই গড়ের মানটা হচ্ছে m-1 এর সাথে সমান করে দিলাম। তাহলে এখানে 3 আর 2 5, 5 আর 2 7, 7 4 11, 11 আর 3 14, 14 আর 3 17, 17 প্লাস পি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 17 প্লাস পি বাই কত 7 ইজ ইকুয়াল টু এম এর মান পেয়ে গেছি কত 4 - 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 17 প্লাস পি সমান সমান কত, ডান দিকে হবে 3 আর 3 সাথে কত 21। তাহলে পি এর মান পেয়ে গেলাম কত 21 বিয়োগ 17 সমান কত 4। পি এর মান আমরা পেয়ে গেলাম 4। এর সাথে আরও একটা কথা বলেছে যে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর মধ্যমা হচ্ছে কিউ। তাহলে আমরা কি করব, এই সংখ্যাগুলোকে এবার ছোট থেকে বড় একটু সাজিয়ে নিব। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, সব থেকে ছোটো যে সংখ্যাটা সেটা হচ্ছে কত 2 আছে, তাহলে 2 কবার আছে 2 বার, 3 কবার আছে 1 2 3 বার, 3 আছে 3 বার, 4 কবার আছে 1 বার, আর এখানে পি পি এর মান 4, তাহলে সেটাও হচ্ছে 1 বার। তাহলে এখানে হচ্ছে মোট আমরা কি করলাম, যে যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেই সংখ্যাগুলোকে কি করলাম আমরা
ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এবার মধ্যমা বের করার শর্টকাট নিয়ম হচ্ছে কি, আমরা ডান দিক থেকে একটা আর এদিক থেকে একটা এরকমভাবে মনে মনে বাদ দিতে থাকবো। এদিক থেকে একটা, এদিক থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা বাদ দিলাম। তাহলে এই যে পড়ে থাকলো এটাই হচ্ছে কি আমাদের মধ্যমা। তাহলে এখান থেকে আমাদের মধ্যমার মান কত পেয়ে গেলাম আমরা? 3। আমাদের মধ্যমা বলেছিল কত? কিউ। তাহলে কিউ এর মান হয়ে গেল কত? 3। তাহলে শেষ আমাকে বলেছিল যে পি প্লাস কিউ এর মান কত? তাহলে পি প্লাস কিউ এর মান কত হয়ে গেল? 4 + 3 = কত? 7। তাহলে এই হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পি প্লাস কিউ এর মান আমরা পেয়ে গেলাম। এরপরে এবার আমরা করব 2-এর শূন্যস্থান পূরণ। বলেছে যে বার্ষিক সুদের হার যদি 5% হয়, এটার মানেটা কি বোঝায়? বার্ষিক সুদের হার 5%, এই কথাটার মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। যখন কোনো ব্যাংক থেকে 100 টাকার 1 বছরের জন্য যত টাকা যে অ্যামাউন্টটা সুদ দিবে সেটাকেই বলা হয় সুদের হার। তাহলে এখানে সুদের হার বলেছে কত? 5%। এর মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত? 5 টাকা। তার মানে এটার মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। 2 নম্বর বলেছে এই 4টা সংখ্যার সমানুপাতি যদি হয় তাহলে এক্স এর মান কত? যে সংখ্যাগুলো সমানুপাতি হবে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব? অনুপাতে লিখতে পারবো, তাই না? তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো যে 1/a = 1/b = 1/c কত? 1/x। এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখি কি পাওয়া যায়। তাহলে এটাকে 1/a বাই হচ্ছে 1/b সমান 1/c বাই হচ্ছে কত? 1/x, এটা লিখতে পারবো। তাহলে 1/a ইন্টু কত? b/1 = 1/c ইন্টু কত? x/1। নিচে যে ভগ্নাংশটা থাকে সেটা পাশে গুণ আকারে উল্টে যায়। তাহলে এখান থেকে আমরা পাবো যে b/a সমান কত? x/c। কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? ax = bc। তাহলে x এর মান পেয়ে গেলাম কত আমরা? bc/a। তাহলে এই শূন্য স্থানে কত বসবে? x = bc/a। এই হচ্ছে আমাদের 2 নম্বর শূন্যস্থান পূরণ। 3 নম্বরে বলেছে যে বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণটা বৃত্তের কি হবে? বৃত্তস্থ বর্গক্ষেত্র মানে একটা বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। এই ক্ষেত্রে বৃত্তের যে ব্যাসটা সেটা বর্গক্ষেত্রের কর্ণের সাথে সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা কি হবে? বৃত্তের ব্যাস হবে। ঠিক আছে? এরপরে দেখো বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এক্স একক দৈর্ঘ্যের একটা যদি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা যদি কত হয়, তার যদি বৃত্তীয় মান যদি থিটা হয়, তাহলে এখান থেকে আমাকে বলেছে যে এস = কত হবে। আমরা এটা 20 নম্বর চ্যাপ্টারে একটা ফর্মুলায় শিখেছিলাম যে যদি একটা বৃত্তের ব্যাসার্ধ কত একক হয়? আর একক হয়, আর এস একক দৈর্ঘ্যের যদি একটা বৃত্তচাপ থাকে তাহলে সেই বৃত্তচাপটা কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এস = আর থিটা, যেখানে থিটাটা অবশ্যই বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হবে, অর্থাৎ এই যে কোণের মানটা সেটা বৃত্তীয় মান। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু তাই বলেছে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান হচ্ছে থিটা। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা এস = কত হবে? আর থিটা। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে, এস = কত? আর থিটা। তারপরে বলেছে যে একটি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তনটা কত গুণ হবে? তাহলে দেখি এটা আমাদের কি পাওয়া যাচ্ছে। দেখো প্রথমে মনে করো যে একটা চোঙের ব্যাসার্ধ ছিল হচ্ছে কত? চোঙের ব্যাসার্ধ ছিল আর একক, উচ্চতা ছিল এইচ একক। তাহলে তার আয়তন কত হবে? πr²h। ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল মানে 2r হলো, উচ্চতা দ্বিগুণ হয়ে গেল মানে 2h হলো। তাহলে আয়তনটা কত হবে? পাই ব্যাসার্ধ তার স্কোয়ার ইন্টু উচ্চতা মানে এটা। তাহলে এখান থেকে কত হচ্ছে? পাই ইন্টু 4r², তাই না? 4r² ইন্টু কত? 2h। তাহলে এটা কত হয়ে গেল? 8πr²h। এই আয়তনটা আগের আয়তনের কত গুণ হলো, এই কত গুণ হলো এটা যখনই জানতে চাইবে তখন কি করতে হবে? পরেরটাকে আগের রাশিমালা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই যে পরের মানটা সেটা হচ্ছে 8πr²h, আর আগেরটা কত? শুধু πr²h। তাহলে এখান থেকে আমাদের এই উত্তরটা কত হয়ে গেল? 8। তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে যে একটি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত হবে? 8 গুণ হবে। এখানে কি হবে? 8 গুণ হবে। আর বৃদ্ধি পাবে কত গুণ? ভালো করে খেয়াল করে দেখো। যদি এটার প্রশ্ন আমরা দিতে চাই
তাহলে কীরকমভাবে আমাদেরকে দিতে হবে, তাহলে আয়তনটা হলো কত 8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই আয়তনটা বৃদ্ধি পেল কতটা, 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত 7 পাই আর স্কোয়ার এইচ, তাই না? এতটা বৃদ্ধি পেল। তাহলে এই বৃদ্ধিটা আগের আয়তনের কত গুণ, 7 পাই আর স্কোয়ার এইচ বাই হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমাদের উত্তরটা কত হচ্ছে 7। যদি প্রশ্নটা এমন থাকে যে কত গুণ বৃদ্ধি পেল, তাহলে উত্তরটা হওয়া উচিত 7 গুণ বৃদ্ধি পেল। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা যেটা দেওয়া আছে, যদি এমন থাকে যে কত গুণ হলো, মানে ব্যাসার্ধটা আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, তাহলে আয়তনটা পূর্বের আয়তনের কত গুণ হলো, তাহলে সেটা হবে 8 গুণ হলো। কিন্তু কত গুণ বৃদ্ধি পেল, সেটা হবে 7 গুণ বৃদ্ধি পেল, তাই না? তাহলে দুই রকমই আলোচনা করা হলো। তোমাদের যেরকমভাবে প্রশ্নটা থাকবে সেরকমভাবে উত্তরটা করতে হবে। এখানে উত্তরটা কত হবে, 7 গুণ বৃদ্ধি পেল। এরপরের প্রশ্নটা দেখো, বলেছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যে যৌগিক গড় নির্ণয় করব, সেই সময় সকল শ্রেণী দৈর্ঘ্য কী হতে হবে, সমান হতে হবে। এটা হচ্ছে নিয়ম, যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যদি গড় বের করতে হয়, তাহলে শ্রেণী দৈর্ঘ্যগুলো কী হতে হবে, সমান হতে হবে। তারপরের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা। তাহলে এখানে সত্য মিথ্যাতে যেটা দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি 1 বছর হয়, তাহলে কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ আর হচ্ছে কি দিয়েছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে। মানে এখানে প্রশ্ন বলে দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর, মানে 1 বছর পর সুদের পরিমাণটা আসলের সাথে যোগ হবে। এই অবস্থায় বলছে 1 বছরের ক্ষেত্রে সরল সুদের পরিমাণ আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। এটা সত্য, ঠিক আছে? এটা কি হবে, সত্য, সত্য। তারপরে বলেছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, এই সমীকরণের দুটি বীজ হচ্ছে প্লাস মাইনাস 10। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস রুট 100। তাহলে সেটা হয়ে গেল কত, প্লাস মাইনাস 10। তাহলে এই সমীকরণেরও যে দুটি বীজ সেটা হচ্ছে এটা, তার মানে এটা কি হবে, সত্য, অর্থাৎ ট্রু হবে। এরপরে বলছে স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী হবে। একবার ছবিটা এঁকে দেখি। বলেছে যে একটা বৃত্ত, এই বৃত্তের মনে করো এটা হচ্ছে স্পর্শক, তাহলে এই বিন্দুটাকে স্পর্শক বলে, এই স্পর্শবিন্দু বলে। বলছে স্পর্শবিন্দুতে যদি কোনো লম্ব টানা হয়, তাহলে সেই লম্ব সর্বদাই কী হবে, বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে এটা হচ্ছে বলে দিয়েছি স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী, তার মানে এটা কী হবে, সত্য। তারপরে বলেছে যে আলফা আর বিটা যদি পরস্পর পূরক কোণ হয়, তাহলে কোসেক আলফা ইকুয়াল টু সাইন বিটা। দেখা যাক এটা হয় কিনা। যেহেতু আমাদের বলে দিয়েছে যে আলফা এবং বিটা এরা পরস্পর পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারবো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের যেটা দিয়েছে যে কোসেক আলফা সমান, আমরা তাহলে কত লিখতে পারবো, কোসেক আলফার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই না? আলফার মান আমরা বসিয়ে দিতে পারলাম। তাহলে এই সূত্র অনুসারে এটা কত হবে, সেক বিটা। কিন্তু আমাদের অপশানে দিয়েছে এটা সাইন বিটা, তার মানে এটা কি হবে, ফলস, মানে মিথ্যা হবে। তোমরা কিন্তু প্রশ্নতে যেহেতু সত্য মিথ্যা বলেছে, তাহলে কিন্তু সত্য মিথ্যা এইভাবেই লিখবে। ট্রু ফলস লিখলে কিন্তু অনেক টিচার আবার নাম্বার নাও দিতে পারে, ঠিক আছে? সত্য এবং মিথ্যা এইভাবেই উত্তরটা বানান করে লিখবে। বলেছে একটি অর্ধগোলক একটা নিরেট শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে সমান, তার মানে একটা অর্ধগোলক আর একটা নিরেট শঙ্কু, এদের ব্যাসের দৈর্ঘ্য সমান। তাহলে দুজনেরই ব্যাসার্ধটা কত হবে, আর একক আমি ধরে নিচ্ছি, ব্যাস যেহেতু সমান তাহলে ব্যাসার্ধটাও সমান, সেই ব্যাসার্ধটা আমি ধরে নিলাম হচ্ছে কত, আর। দুজনের উচ্চতা সমান, তার মানে দুজনেরই উচ্চতা কত, এইচ। কিন্তু একটা বিশেষ যে ক্ষেত্র সেটা হচ্ছে যে অর্ধগোলকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি একটা অর্ধগোলক হয়, এই অর্ধগোলকের ক্ষেত্রে এই যে ব্যাসার্ধটা আর এটাও ব্যাসার্ধ, তাহলে দুটোই আর, কিন্তু এটাকে আবার উচ্চতাও বলছি। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে এইচ এবং আর এরা দুজন কিন্তু পরস্পর কী হবে, সমান হবে। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখি, দুজনেরই ব্যাসার্ধ হচ্ছে আমরা আর ধরেছি, দুজনেরই এইচ হচ্ছে উচ্চতা ধরেছি। তাহলে এই ক্ষেত্রে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? অর্ধগোলকের বক্রতল কত হবে, 2 পাই আর স্কোয়ার, আর নিরেট শঙ্কুর বক্রতল হচ্ছে কত হবে,
পাই আর এল হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারবো যে 2r² ইস টু কত, আর ইন্টু এল এর মান কত হবে √h² প্লাস r²। যেহেতু আর এবং এইচ হচ্ছে ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে 2h² ইস টু আর এর জায়গাতে এইচ লিখে দিচ্ছি √, এটা h² প্লাস কত হবে h²। তাহলে 2h² ইস টু এইচ ইন্টু রুটের মধ্যে কত হবে 2h²। তাহলে এখান থেকে হচ্ছে 2h² ইস টু একটা এইচ রুটের বাইরে বেরিয়ে গেলে বাইরে একটা এইচ আগে থেকে আছে, তাহলে h² হয়ে যাবে, কারণ √h², রুটের বাইরে আসলে শুধু এইচ হবে, আর বাইরে আগে থেকে একটা এইচ আছে, তাহলে দুটো এইচ গুণ করলে h² হবে, আর রুটের মধ্যে পড়ে থাকবে কত √2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2 ইস টু কত √2। তার মানে যদি একটা করে √2 উঠিয়ে দিই, কারণ 2 মানে হচ্ছে √2 ইন্টু √2, একটা 2 মানে কত দুবার √2 গুণ আকারে আছে, তাহলে √2 ইন্টু √2 যেহেতু আছে, তাহলে একটা করে √2 তুলে দিলে এখানে √2:1 হবে। কিন্তু আমাদের যে প্রশ্নটা সেখানে কত দেওয়া আছে, সেখানে যদি খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে 1:√2, আর আমাদের উত্তরটা বেরোচ্ছে কত √2:1। তার মানে এটা কি হবে মিথ্যা, এটা হয়ে গেল আমাদের কি মিথ্যা, ফলস। এরপরের প্রশ্ন বলেছে লেখচিত্রের কেবল বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক এই ওজাইভ দ্বয়ের যে ছেদবিন্দু থেকে মধ্যমার মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাইভ থেকে মধ্যমার মান পাওয়া যায় না। বলছে যে বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক এই দুটোর ওজাইভ আঁকলে আমরা সেখান থেকে মধ্যমার মান বের করতে পারি, কিন্তু শুধুমাত্র যে কোনো একটা ওজাইভ যদি টানা থাকে সেখান থেকে মধ্যমা বের করতে পারি না। এটা কিন্তু ভুল কথা, যে কোনো একটা ওজাইভ আঁকা থাকলেও সেখান থেকেও মধ্যমা নির্ণয় করা যায়। তার মানে এটা কি হবে মিথ্যা, ঠিক আছে, এটা কি হবে মিথ্যা। তার এই হচ্ছে আমাদের মডেল কোশ্চেন পেপার 2-এর 1 মার্কের প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো সমাধান করো, কোনোটাতে কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করো, এবং এর পরবর্তী যে মডেল কোশ্চেন পেপার তার শর্ট কোশ্চেনের জন্য অপেক্ষা করো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।